আলো আর রানাকে একসাথে দেখে রাগে ফুঁসছিল বর্ষ। হাত মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়ে তো সত্যি একটা গোল্ড ডিগার। আমি আগে থেকেই জানতাম পড়ালেখার কথা বলে ভার্সিটিতে এসে এখন সব এসব হচ্ছে। আমি আগেই জানতাম মেয়েটা সুবিধার না। আমি শুধু এটাই বুঝতে পারছি না ওদের সাথে একসাথে দেখে আমার এত খারাপ লাগছে কেন। আলো কফি শেষ করে উঠে আসে। আসার সময় বর্ষর মুখোমুখি হয় আলো। আলো চাইছিল পাশ কাটিয়ে চলে যেতে। এই মেয়ে, তুমি ভার্সিটিতে পড়াশোনা করতে আসো নাকি প্রেম? ঠিক করে কথা বলুন, ভুলে যাবেন না আমি আপনার স্টুডেন্ট। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা বলতে পারেন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি কোনো প্রেম করছিলাম না। উনি আমার সিনিয়র। বর্ষ আলোর হাতটা শক্ত করে ধরে বলে, আমাকে বেশি মেজাজ দেখাতে এসো না। আলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। বর্ষ শুধু আলোর দিকে তাকিয়ে নীরবে রাগ ঝাড়তে থাকে। জোনাকি কোম্পানিতে যাওয়ার জন্য বাইরে এসেছিল, তখন আচমকা তার সামনে এসে গাড়ি দাঁড় করায় বর্ণ। জোনাকি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বর্ণ গাড়ি থেকে নেমে বলে, আমিও কোম্পানিতেই যাচ্ছি, চলো একসাথে যাই। আমি একা যেতে পারবো, একবার বিশ্বাস করে আমার সাথে একসাথে চলো। আমি কখনো তোমায় ছাড়ব না। আপনি আমার কাছে আকাশের তারা, যাকে আমি কখনো চাইলেও স্পর্শ করতে পারবো না। জোনাকির কথাটা বর্ণর বুকে তীরের মতো বিঁধে। জোনাকি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। বর্ণ খুব কষ্ট পায় জোনাকির ব্যবহারে। এই প্রথম কাউকে পছন্দ করলো সে, আর সেই মেয়েটাই এভাবে তাকে অবজ্ঞা করছে। বর্ণ মন খারাপ করে কোম্পানির উদ্দেশ্যে যায়। জোনাকি রাস্তায় যেতে যেতে গতকাল রাতের কথা ভাবে। কাল রাতে বর্ণর সাথে জোনাকির দেখা হয়েছিল ছাদে। জোনাকির ভালো লাগছিল, তাই সে ছাদে যায়। এখানে আগে থেকেই ছিল বর্ণ। জোনাকিকে দেখে আগ বাড়িয়ে কথা বলতে আসে। বর্ণ অনেক কথা বললেও জোনাকি কোনো উত্তরই দেয় না। বর্ণ বুঝতে পারে না, এত এত মেয়েরা যেখানে শুধু তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে, সেখানে এই মেয়েটা এভাবে তার থেকে দূরে দূরে থাকছে কেন। এক পর্যায়ে জোনাকিকে জিজ্ঞেস করে ফেলে, তুমি কি আমাকে পছন্দ করো না? জোনাকি হা হয়ে যায় এরকম একটা প্রশ্ন শুনে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে চুপচাপ ছাদ থেকে চলে আসে। বর্ণ বিরক্ত হয় কিছুটা। আজকে বর্ণ একই রকমভাবে বিষণ্ণ। সে জানে না জোনাকি কেন তার সাথে কথা বলতে চাইছে না। এই 28 বছরের সিঙ্গেল লাইফে এই প্রথম কোনো মেয়ের প্রতি তার এত ইন্টারেস্ট জাগলো। বর্ণ তপ্ত শ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে থাকে। কোম্পানিতে পৌঁছে গাড়ি থেকে নেমেই মনে মনে ফন্দি করে জোনাকিকে বাগে আনার। কোম্পানিতে ঢুকেই ম্যানেজারের উদ্দেশ্যে বলে, আজ যে বা যারা দেরি করে আসবে তাদের আমার কাছে পাঠিয়ে দেবে। কাজে অমনোযোগী আমি একদম পছন্দ করি না। জি স্যার। জোনাকি যানজটে আটকা আছে। তার কর্মস্থলে পৌঁছানোর সময় হয়ে গেছে। জোনাকির খুব চিন্তা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটে চলে যাওয়ার। করেও তাই। এত কিছুর পরেও 30 মিনিট লেট হয়ে যায়। ফলস্বরূপ কোম্পানিতে গিয়ে তাকে বর্ণর মুখোমুখি হতে হয়। বর্ণ অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলে, এরপর থেকে লেট করলে আর কাজে আসতে হবে না। লেট না করার জন্য একটা উপায়ও বলে দিতে পারি। জোনাকি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বর্ণর একটু মজা করার ইচ্ছা হয়, তাই প্রথমে গাম্ভীর্যের সাথে বলতে শুরু করে। উপায় হলো গাম্ভীর্য ভাব কমিয়ে মুখে একরাশ হাসি এনে বলে, তুমি কোম্পানিতে আসার সময় বর্ণ নামের একজন তোমাকে নিজের গাড়িতে ওঠার অফার করবে। তার অফারটা লুফে নিতে হবে। বর্ণর মুখে এমন কথা শুনে জোনাকির চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বর্ণ এবার আবার গম্ভীর্য ভান করে, এখন আসতে পারো, লেট হয়ে যাচ্ছে। জোনাকির বর্ণর ব্যবহারগুলো দেখে তাজ্জব বনে যায়। পিছনে ফিরে হাঁটা লাগিয়ে দেয়। আলো একটু এদিকে আসবে? রানা নিঃসংকোচ আবেদনে আলো সাড়া দেয়। রানা যেহেতু তার সিনিয়র, তাই তার কথা অমান্য করতে চায়নি। রুহি বানানি ইশারা করে তার ভাইকে বুঝিয়ে দেয়, অল দ্য বেস্ট। রানা মৃদু হেসে আলোকে নিয়ে একটি বট বৃক্ষের নিচে চলে আসে। রানা বলতে শুরু করে, জানো, বট গাছ কিন্তু অনেক উপকারী গাছ। এই যে এখন যেভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, চারদিকে গরমে নাভিশ্বাস অবস্থা, সেখানে এই গাছ আমাদের ছায়া দিচ্ছে। আমিও তোমাকে এভাবে ছায়া দিতে চাই। রানা কথা শুনে আলো ভেবাচেকা খেয়ে যায়।
রানা আলোর অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসলে উদ্ভিদবিদ্যার স্টুডেন্ট তো, তাই একটু উদ্ভিদের ভাষায় কথাগুলো বললাম। আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন। ঠিক আছে, সরাসরি বলছি, আই লাভ ইউ আলো, আই লাভ ইউ। রানা কথাটা শুনে আলোর কেন জানি না হাসি পেয়ে যায়। আলো হেসেই দেয়। এভাবে হাসছো কেন আলো? আমি কি মজার কথা বলছি? না, আপনি মজার কথা বলেননি। আপনার কথাটা মজার নয়, আমার জীবনটাই মজার। জন্মের পর থেকে তো মজা দেখে বড় হচ্ছি। মানে, আমার সম্পর্কে কিছু জানেন আপনি? হয়তো জানেন না। আমার এই সুন্দর চেহারা দেখে হয়তো আমায় ভালোবেসে ফেলেছেন। তাহলে আপনার আমার ব্যাপারে জানা উচিত। সব কিছু জানার পর আপনার ব্যাঙের ছাতার মতো গজানো ভালোবাসা উবে যেতে পারে। আমি তোমাকে সত্যি ভালো। আমি আলো, একজন ডিভোর্সি নারী। আমি আমার মা বাবাকে ছেড়ে এখানে চলে এসেছি ঢাকায়, একজনের বাড়িতে আশ্রিত। একমাত্র আমার বড় বোন জোনাকি আমার সাথে আছে। এসব কিছু জেনেও কি আমাকে বিয়ে করতে চান? আলোর এসব কথা শুনে রানা বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলে। নিজেকে মনে মনে অনেক গালি দেয় আলোকে পছন্দ করার জন্য। আলো রানার মুখ দেখেই তার মনের ভাষা বুঝতে পারে। আলোর মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে চলে আসে। দূরে দাঁড়িয়ে এতক্ষণ আলো আর রানার সব কথোপকথন শুনে ফেলে বর্ষ। আলোর জন্য হঠাৎ তার খুব খারাপ লাগতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি মেয়েটাকে ভুল ভাবছি? আসলে কি ও কোনো অসহায় মেয়ে? এসব ভেবে বর্ষ হাঁটা ধরে। রুহি বনানী ছুটে আসে রানার কাছে। রানাকে প্রশ্ন করে, কি হলো ভাইয়া, মিশন কমপ্লিট তো? আলো তাহলে আমার ভাবি হবে? রুহি বনানী কথা শুনে রেগে যায় রানা। রুহি বনানী গালে ঠাস করে থাপ্পড় মারে। তুই একবার ওই মেয়েটার খোঁজ নিবি না, যে সে মেয়ের সাথে আমি রিলেশন করব? আর কখনো আমার সামনে এই মেয়ের নাম নিবি না। আর কখনো আমার সামনে ওই মেয়ের নাম নিবি না। আর তোকেও যেন না দেখি ওই মেয়েটার সাথে মিশতে। মিশবো, হাজারবার মিশবো। তোকে আমি ভয় পাই নাকি? আলো অনেক ভালো মেয়ে। তুমি এটাকে রিজেক্ট করলে, তাই তো? দেখিস, আমি নিজে আলোর জন্য তোর থেকে ভালো ছেলে জোগাড় করিয়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বর্ণর কণ্ঠে এই গানটা শুনে হতবাক হয়ে যায় জোনাকি। অনুভূতিগুলো বড্ড অসহায় হয়ে পড়ছে আজকাল। বর্ণর প্রতি ভালো লাগা থাকার পরেও জোনাকি এতদিন নিজেকে দূরে রেখেছে তার কাছ থেকে। সে যত দূরে যেতে চাইছে, বর্ণ যেন তাকে তত কাছে টানছে। জোনাকি কোম্পানি থেকে বেরোনোর উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই বর্ণর মুখোমুখি হয়। জোনাকি দেখে বর্ণর মুখে হাসি ফুটে ওঠে, সাথে তার কণ্ঠ দিয়ে নিষিদ্ধ হয় উক্ত গানটি। জোনাকি মনে মনে নিজেকে অনেক গালি দেয় বর্ণর প্রতি এরকম দুর্বলতা থাকার জন্য। আর বেশি না ভেবে হাঁটা ধরে। জোনাকির পেছন পেছন বর্ণ আসছিল। এভাবে একা যাওয়ার কি প্রয়োজন? আমিও তো বাড়ি যাচ্ছি, চলো তোমাকে পৌঁছে দেই। আমি একাই যেতে পারবো। আমার সাথে গেলে কি অসুবিধা? আপনি যথেষ্ট বুঝদার মানুষ। আপনি নিশ্চয়ই জানেন কি সমস্যা। জরিনা মরিনা না, মানে জরিনা আন্টি কীভাবে তিলকে তাল করে উপস্থাপন করে সেটা আমার থেকে বেশি ভালো আপনি জানেন। আমি তো ছেলে মানুষ। আচ্ছা, তুমি জরিনা আন্টিকে ভয় করছো? আমি আছি তো, আমি সামলে নেব। আমি আপনার সাথে যেতে চাই না, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। জোনাকিকে আর আটকায় না বর্ণ, তবে তার মুখটা বিবর্ণ হয়ে যায়। নিজেকে নিজেই প্রেরণা জুগিয়ে বলে, চিন্তা করিস না বর্ণ, এই মেয়ে একদিন তোর সঙ্গ পেতে চাইবে, দেখে নিস। আলো মন খারাপ করে ক্যান্টিনে বসেছিল। লতা এসে তার পাশে বসে। কি হয়েছে আলো, তোমাকে এত উদাসীন লাগছে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই লতা, আমি আর এখন এত সামান্য ব্যাপার নিয়ে ভাবি না। তোমার কি খবর? খবর আর কি, সব কিছু ভালোই চলছে। ও আচ্ছা, রুহি বনানী কোথায়? ওকে দেখেছো তুমি? হ্যাঁ, ওই তো এদিকে আসছে। রুহি বনানী এসে একটা চেয়ার টেনে নিয়ে শটান বসে পড়ে। তার চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে এখন কতটা রেগে আছে। আলো প্রশ্ন করে, কি হলো রুহি বনানী, এত রেগে আছো কেন? তুমি রিলেশনে যাবে আলো? রিলেশন মানে এসব কি বলছো? আমি তোমার জন্য অনেক ভালো একটা ছেলের খোঁজে আছি।
তোমাকে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড জোগাড় করে না দিয়ে আমার শান্তি নেই। আমার বয়ফ্রেন্ড লাগবে না, আমি একাই ঠিক আছি। তোমার না লাগলেও আমার লাগবে। আমার ভাইটা বড্ড বেশি বার বেড়েছে, ওকে আমি চ্যালেঞ্জ করেছি তোমার জন্য সেরা ছেলে এনে দেব। লতা কিছুই বুঝতে পারছিল না। রুহি বনানীর শেষোক্ত প্রশ্নটা শুনে বলে, সেরা ছেলে মানে বর্ষ স্যারের মতো কেউ? রুহি বনানী হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়, লাফিয়ে বলে, হ্যাঁ পেয়ে গেছি, বর্ষ স্যারই তোমার জন্য পারফেক্ট। আলো। রুহি বনানীর কথা শুনে আলো বিষম খায়, পানি পান করে বলে, তুমি কি বলছো সেটা তুমি নিজেও হয়তো জানো না। আমি তাও আবার বর্ষ স্যারের সাথে? অসম্ভব কথাবার্তা। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় আলো। তুমি শুধু দেখো আমি কি করে নিজের মিশনটা পূরণ করি। লতা আমার সাথ দেবে? আলো বাঁকা চোখে লতার দিকে তাকায়। লতার মন দোনমনা করছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলে রুহি বানানিকে সাহায্য করার। আলোর সাথে বর্ষকে সত্যি খুব ভালো লাগবে। আলো তার দুই বান্ধবীর উপরেই খুব রাগ হয়, বিড়বিড় করে বলে, কিছুদিন আগে একে অপরকে দেখতেও পেত না, আর এখন দুজনে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান সাজাচ্ছ। আলো আর সেখানে না থেকে তাড়াহুড়ো করে উঠে আসতে নেয়, যার ফলে আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে বর্ষ তাকে আগলে নেয়। দেখে চলতে পারো না? চোখ থাকে কোথায়? আকাশে। আলোর খুব বিরক্ত লাগছিল, তাই এক ছুটে দৌড়ে চলে যায়। বর্ষ বলতে থাকে, মেয়েটা এত অদ্ভুত কেন, আর আমি বা ওর কথায় এত কেন ভাবছি। না বর্ষ মাহমুদ, তুমি এরকম সাধারণ বিষয় নিয়ে ভাববে না, এটা তোমার স্বভাব নয়। আলো আজ অনেক দিন পর তার মায়ের ছবি বের করে দেখতে লাগলো। ও বাড়ি থেকে আসার সময় ছবিটা নিয়ে এসেছিল। এটা মালেকার ছবি নয়, এটা তার জন্মদাত্রী মা জ্যোতির ছবি। মায়ের মুখের সাথে আলোর খুব মিল। আলোর মা জ্যোতি ছিল অপরূপ সুন্দরী। আলো শুনেছিল তার মা শহরের মেয়ে ছিল। আলোর বাবা যখন শহরে পড়াশোনার তাগিদে এসেছিল, তখন তার সাথে পরিচয় হয়। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জ্যোতি বিয়ে করে আলোর বাবাকে। আলোর জন্মের সময়ই তার মায়ের মৃত্যু হয়। কোনোদিন নিজের মাকে চোখের সামনে দেখেনি আলো। জোনাকির কাছে যতদূর শুনেছিল তার মা এক মমতাময়ী নারী ছিল। তুই আবার আম্মুকে দেখছিস আলো? জোনাকির কথাটা শুনে আলো হাসে। তুই অনেক সৌভাগ্যবতী আপু, অন্তত আম্মুকে কাছে পেয়েছিলে। আমাকে দেখ, কোনোদিন আম্মুর সান্নিধ্য পাইনি, আম্মু বলে ডাকতে পারিনি, তার কোলে উঠতে পারিনি। মালেকা আম্মু যদিও আমায় মেয়ের মতোই ভালোবেসে বড় করেছে, তাও আমার জীবনের একটা বড় না পাওয়া আম্মু। কেন এমন করলো আম্মু আমার সাথে? আমাকে জন্ম দিয়ে কষ্ট পাওয়ার জন্য রেখে গেল। জোনাকি আলোর মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আলো, দেখবি একদিন তুই এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি। সেদিন আমি থাকবো কিনা জানি না, কিন্তু তোর সুখ দেখে আমিও সুখী হব। এরকম কথা বলিস না আপু, আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, এখন যা, একটু বাইরে থেকে ঘুরে আয়, এত মনমরা হয়ে থাকিস না সারাদিন। জোনাকির কথায় আলো একটু বাইরে হাঁটতে বের হয়। বাইরে এসে সবার আগে বর্ষর সাথে দেখা হয়। আলো বর্ষকে পাশ কাটিয়ে যায়। বর্ষ একবার ফিরে তাকায় আলোর দিকে, তারপর নিজের মতো চলে যায়। আলো বাগানে এসে বিভিন্ন ফুল দেখছিল। ফুলের সৌন্দর্য বরাবরই তার পছন্দ। জরিনা আলোকে একা এভাবে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। মেয়েটাকে জরিনা পছন্দ করে না কেন জানি, তবুও মাঝে মাঝে মেয়েটাকে বিষণ্ণ মনে দেখলে খারাপ লাগে। জরিনা নিজেও তো পৃথিবীর অনেক কদর্য রূপ দেখেছে, যার কারণে এখন আর কাউকে ভরসা করে না। আলো জরিনাকে খেয়াল করে। জরিনা আলোর কাছে আসে। আলোকে তার কিছু বলতে ইচ্ছে করছিল, সব কিছু বলতে না পারলেও এটুকু বলে, আমরা মেয়েরা অনেক আবেগী হই, আবেগের বশে অনেক ভুল করি, যাতে আমাদের পস্তাতে হয়। আমি নিজেও সেসবের সাক্ষী, তাই তোমাকে আর বিশেষ করে তোমার বোনকে বলছি সাবধানে থেকো। এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো পৃথিবী কতটা কঠিন। এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কঠিন রূপ আমি দেখেছি। সে সময় সুমনা ম্যামই ছিল আমার ভরসা। আরেকজনের কথা না বললে ভুল হবে, সে তো আমার সব থেকে বড় ভরসা ছিল, যদিও সে স্বার্থপরের মতো চলে গেছে। সেসব অন্য কথা। আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তার ছিটেফোঁটাও তোমরা দেখোনি বোধ হয়, তাই বলছি সময় থাকে সতর্ক হও।